আলাইকুম। আপনি শুনছেন এভারগ্রিন অডিও লাইব্রেরি। মিস্টার সন্দীপ মহাজনের সাথে আমার প্রথমবার দেখা হয় কিছুটা অদ্ভুতভাবেই। লে লাদাখ বেড়াতে গিয়েছিলাম একা একা। একা কেন? আসলে আমি অকৃতদার, আর বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়াটা ঠিক পোষায় না। তা বলে ভাববেন না আমি খুব অসামাজিক। আসলে আমার রুচিটাই একটু গোলমেলে। এই যেমন ধরুন, আমি বেড়াতে খুব ভালোবাসি। প্রতি বছরই চলে যাই দেশের কোনো না কোনো জায়গায়, কিন্তু টুরিস্ট সিজনে নয়। ওই লাখো লাখো লোকের হইচই, মোৎসব, সবান্ধব, মদ্যপান এসব আমার একেবারেই নাপছন্দ। যে কোনো জায়গার একটা নিজস্ব সৌন্দর্য আছে, সেটা অনুভবের জন্য আমি ঘুরে বেড়াতে চাই একটু নিরালায়, সম্ভব হলে পদব্রজে। তেমনি গল্পের বই পড়তে আমি খুব ভালোবাসি। কিন্তু কি বই শুনলে আপনারা আঁতকে উঠবেন, হয়তোবা নাক কোঁচকাতেও পারেন। ভূত, প্রেত, অতীত প্রাকৃতের কাহিনী। এই দুটি জিনিস ছাড়া অন্য বিষয়ে আমার আগ্রহ কম। তাই অন্য সবাই যখন রাজনীতি, ক্রিকেট, সিনেমা নিয়ে আলোচনায় মগ্ন, তাতে আমি যোগ দিতেই পারি না ঠিক মতো। বেড়াতে গিয়েও হুল্লোড় বেশি আর ঘোরা কম হলে মনে হয় মাটি হলো পুরোটাই। এই আর কি। এত কথা বলার উদ্দেশ্য একটাই। পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন, ভ্রমণ সঙ্গী আমি চাই না এমন নয়, বরং 16 আনাই চাই। কিন্তু মনের মতো সাথী পাওয়া যায় না বলেই অধিকাংশ ক্ষেত্রে আমার যাত্রা একাকী। লে লাদাখ ভ্রমণের কথা দিয়ে শুরু করেছিলাম, আবার ফিরে যাই সেখানে। কেমন? লে শহরের একধারে যে পাহাড়ের উপর দলাই লামার শান্তিস্তূপ রয়েছে, আমার হোটেলটা ছিল সেই পাহাড়ের মাঝামাঝি জায়গায়। দুপুরে লাঞ্চের পরে আমি নেমে আসতাম নিচের শহরে। সেখানকার মানুষের বিচিত্র জীবনধারার সাক্ষী থেকে, সেখানকার অসংখ্য রেস্তোরাঁয় বিভিন্ন পদ আস্বাদন করে, সেখানকার বাজারে হরেক রকম জিনিস দরদাম করে সন্ধ্যা হলেই আবার চড়াই ভেঙে ফিরতাম হোটেলে। ফিরে আসার আগের দিন কিন্তু নানান কেনাকাটায় অনেক রাত হয়ে গেল। দোকান বাজার পেছনে রেখে পাহাড়ের নিচে এসে যখন দাঁড়ালাম, হাতের ঘড়িতে তখন 10টা। সেদিন ছিল পূর্ণিমা, আলোর অভাব নেই। তবুও বিদেশ বিভূই সম্পূর্ণ জনহীন পাহাড়ি পথে প্রায় 20 মিনিট একা একা হেঁটে উঠতে হবে ভেবে একটু ইতস্তত করছিলাম। হঠাৎ পেছন থেকে ভরাট পুরুষালী গলায় আওয়াজ এলো, क्या भाई साहब, आपको भी ऊपर जाना है क्या? ঘুরে দেখি দোহারা চেহারার এক ভদ্রলোক, সম্ভবত উত্তর ভারতীয়, আমার সমবয়সী, অর্থাৎ ওই মধ্য 30-এর মধ্যে বয়স। ছোট করে ছাঁটা চুল, চোখে স্টিল ফ্রেমের চশমা। তাঁরও হোটেল পাহাড়ের উপর, পথের সাথী পেয়ে নিশ্চিন্ত তিনিও। পথ চলতে চলতে আলাপ হলো। ভদ্রলোকের নাম সন্দীপ মহাজন, পেশায় ইঞ্জিনিয়ার, দিল্লির বাসিন্দা, আমার মতোই অকৃতদার, একাই এসেছেন লাদাখ। আমার নাম সত্যজিৎ সেন। শুনে তিনি উচ্ছ্বসিত, কারণ এই নামের বিখ্যাত বাঙালি লেখক সত্যজিৎ রের অনেক অসাধারণ গল্প তিনি পড়েছেন, তাও ইংরেজি অনুবাদে। কি গল্প? সসংকোচে জানালেন, ভৌতিক গল্প। ওরকম গল্পই তার ভালো লাগে কিনা। সল্লাসে ভদ্রলোককে প্রায় জড়িয়ে ধরলাম। আমিও যে একই পথের পথিক জেনে খুব খুশি হলেন উনিও। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পাহাড়ি পথ। সেদিকে তাকিয়ে উনি হঠাৎ করেই তুললেন একটা বিদেশি ভূতের গল্পের প্রসঙ্গ, দ্য মুনলিট রোড। অ্যামব্রোজ বিয়ার্সের লেখা পড়েছেন দেখে অবাক হচ্ছিলাম একটু। তারপর দেখলাম এম.আর. জেমস, কোনান ডয়েল, ডব্লিউ জেকবস, ব্রাম স্টোকার, ই.এফ. বেনসন, লাভক্রাফট, বিশ্ব সাহিত্যের যে সমস্ত বরেণ্য অতিপ্রাকৃত লেখকরা আমার প্রিয়,
প্রায় সবার লেখার সাথেই তার বিলক্ষণ পরিচয় আছে। গল্পে গল্পে লহমায় ফুরিয়ে গেল পথ। পৌঁছে গেলাম হোটেলের দরজায়। ওনার হোটেল আর একটু ওপরে। কুশল বিনিময় করে এগিয়ে গেলেন উনি। পাহাড়ি পথের বাঁক ঘুরে মিলিয়ে গেলেন দৃষ্টির বাইরে, তবে হৃদয়ের বাইরে নয়। বহুদিন মনে ছিল তার সেই সংক্ষিপ্ত কিন্তু উষ্ণ সান্নিধ্যের কথা। এরপরে প্রায় 2 বছর কেটে গেছে। সেবার গ্যাংটক যাওয়ার পথটা গিয়েছিলাম এক বন্ধু ও তার পরিবারের সাথে। একই গাড়িতে সবাই মিলে এনজেপি স্টেশন থেকে গ্যাংটক পৌঁছানোর পর তাঁরা রওনা হলেন নর্থ সিকিমের উদ্দেশ্যে, আর আমি থিতু হলাম ওখানে। 4 দিন ধরে গ্যাংটক আর তার আশেপাশের সব মনাস্ট্রি, জলপ্রপাত, ভিউ পয়েন্ট ইত্যাদি ঘুরে দেখলাম। ম্যাল রোডের হাট থেকে কিনলাম স্থানীয় মানুষের হাতে গড়া টুকিটাকি। অবশেষে এলো ফেরার পালা। ফেরার পথে বাগডোগরা এয়ারপোর্ট থেকে প্লেন ধরার কথা, কিন্তু সেদিন এই হোটেল থেকে এয়ারপোর্টে যাচ্ছেন না কেউ। বাধ্য হয়েই আমার একার জন্য বুক করতে হলো একটা গোটা ট্যাক্সি। ভাড়াটা গায়ে বেশ লাগলো, তবুও। যাওয়ার দিন সকালে হোটেলের সামনে রাস্তায় গাড়ি এসে দাঁড়িয়েছিল। সবে উঠে বসেছি এমন সময় উচ্চস্বরে চিৎকার কানে এলো, মিস্টার সেন, মিস্টার সেন, মিস্টার সেন। তাকিয়ে দেখি কিছু দূরের এক হোটেল থেকে একটা ডাফল ব্যাগ কাঁধে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছেন সন্দীপ মহাজন। আমাকে এখানে দেখতে পেয়ে ভদ্রলোক যেন অবাক, তেমন খুশি। কাছে এসে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলেন আমি এয়ারপোর্টে যাচ্ছি কিনা, গেলে উনি সঙ্গী হতে পারেন আমার। সানন্দে রাজি হলাম। ভাড়া ভাগাভাগি হওয়ার থেকেও অনেক বড় প্রলোভন 4 ঘন্টা দীর্ঘ পথে এরকম মনমতো মানুষের সঙ্গ। যেতে যেতে প্রত্যাশা মতোই আলাপ জমল পাহাড়ের পটভূমিকায় লেখা ভূতের গল্প নিয়ে। কত বিচিত্র গল্প! কখনো অশুভ আত্মা পাহাড়ে পথ হারানো মানুষকে টেনে নিয়ে যায় নিশ্চিত ধ্বংসের দিকে, কখনো বা পাহাড়ি রাস্তায় ধস নামার ঠিক আগের মুহূর্তে উপকারী কেউ পরলোক থেকে ফিরে আসে পর্যটকদের সতর্ক করার জন্য। আবার কখনো কখনো সুইসাইড পয়েন্টে বিষণ্ণ মুখে বসে থাকে বহুদিন আগে খাদে ঝাঁপ দেওয়া কোনো মেয়ে। দেখতে দেখতে আবার কিন্তু ঘনিয়ে এলো বিদায়ের লগ্ন। এবার ওনার মোবাইল নম্বর চাইলাম। কুণ্ঠিত স্বরে বললেন ঠিক এই সময় উনি পাল্টাতে চলেছেন সেটি। তবে আমার নম্বর নিয়ে রাখলেন, নতুন নম্বর পেলেই আমাকে ফোন করবেন। এয়ারপোর্টে ঢুকে দেখি আমার প্লেনের দেরি থাকলেও দিল্লির ফ্লাইটের সিকিউরিটি চেক ঘোষণা হয়ে গেছে। ব্যস্ত সমস্ত হয়ে মিস্টার মহাজন মিলিয়ে গেলেন ভিড়ের মধ্যে। আরও একবার বন্ধু বিচ্ছেদের ব্যথা অনুভব করলাম। অনেকদিন ফোনের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু এলো না সেই কাঙ্ক্ষিত ফোন। আবার ধীরে ধীরে ম্লান হয়ে এলো ভদ্রলোকের স্মৃতি। এর পরের ঘটনা যেমন আকস্মিক তেমনি অদ্ভুত। আরো বছর 3 পরে গিয়েছিলাম কাশ্মীর। তখনও ভূস্বর্গ এতটা অশান্ত নয়, কিন্তু নভেম্বর মাসে অফ সিজন বলে কিছুটা সস্তায় হয়েছিল সমস্ত বুকিং। পরিকল্পনা অনুযায়ী ডাল লেকের ওপর হাউসবোটে 1 রাত কাটানোর কথা। সেই অনুযায়ী শ্রীনগর বাসের শেষ দিনে গেলাম ডাল লেক। হ্রদের উপর তখন ক্রমশ নেমে আসছে শীতের ছোবল। পাড়ে সারি সারি দাঁড়ানো হাউসবোটগুলোর অধিকাংশতেই নেই কোনো অতিথি। আমার হাউসবোটটা বেশ বড়। চলচ্চিত্রের অনুপ্রেরণায় নাম কাশ্মীর কি কলি। পাশে একই মালিকের আরেকটা বোট লেক কুইন। তুলনায় সেটা অনেক ছোট। একটা চওড়া কাঠের পাটাতন দুটো বোটের মধ্যে সংযোগ রক্ষা করেছে। আমার বোটে উঠলে প্রথমেই একটা বিরাট ঘর, ডাইনিং হল কাম লাউঞ্জ। এখানেই 2 বোটের অতিথিদের খাওয়ার ব্যবস্থা। তাছাড়া ধুমায়িত চায়ের কাপ হাতে বসে উপভোগ করা যায় ডাল লেকের সৌন্দর্য।
এই ঘর থেকে একটা সরু পথ ধরে বোটের পিছন দিকে এগোলে পর পর 3টে শোয়ার ঘর। আপাতত আমিই একমাত্র অতিথি, কাজেই সবচেয়ে বড় ঘরটা দখল করে জাঁকিয়ে বসলাম। শীত এসে গেছে। দুপুরবেলা শিকারায় করে একটু ঘুরতে না ঘুরতেই ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। বোটে ফিরে এলাম। বোটের মালিকের বাড়ি বোটের ঠিক পেছনেই লেকের পাড়ে। অতিথি আপ্যায়নের দায়িত্বে মালিক স্বয়ং, সাথে তার এক চাকর। রাত 8টার মধ্যে বাড়ির তৈরি খাবারে আমাকে ডিনার করিয়ে দিয়ে তারা চলে গেলেন ঘরে। তারপর তাদের আর কোনো সাড়া শব্দ আমি পেলাম না। অত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস আমার নেই। প্রথম দিকে একটু ঘুম হলেও সেটা ভেঙে গেল আন্দাজ রাত 1:30 নাগাদ। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করার পর ধুত্তর বলে উঠে পড়লাম। ঘুম যখন আসবেই না, অন্ধকারে ডাল লেকের শোভা দেখা যাক একটু। সোয়েটার মাফলারের বর্মে সুসজ্জিত হয়ে ঘর থেকে বেরোলাম। কনকনে ঠান্ডা। এই সময় এক কাপ গরম চা হলে মন্দ হতো না। কিন্তু উঁকি দিয়ে দেখলাম মালিকের বাড়ি নিষ্প্রদীপ এবং নিস্তব্ধ। এই সময় ওদের জাগানোটা অমানবিক হবে। মরুকে যাক ভেবে এক পা বাড়ালাম লাউঞ্জের দিকে। কিন্তু লাউঞ্জে পৌঁছতেই চমক। একটা টেবিলে মোমবাতি জ্বালিয়ে বসে আছেন এক ভদ্রলোক, দৃষ্টি লেকের দিকে। সামনে বেশ বড়সড় একটা চায়ের ফ্লাস্ক। আমার পায়ের শব্দে ভদ্রলোক মাংকি ক্যাপ আচ্ছাদিত মুখ এদিকে ফেরাতেই আমি অবাক। মিস্টার মহাজন! মিস্টার সেন! পর মুহূর্তেই আলিঙ্গনে আবদ্ধ হলাম আমরা দুজনে। প্রাথমিক উচ্ছ্বাসটা একটু থিতু হলে ভদ্রলোক হাত ধরে আমাকে পাশের চেয়ারে বসালেন। তারপর নিজের হাতে ঢেলে দিলেন চা। মালিকের কাছ থেকে এই চায়ের ফ্লাস্ক উনি আদায় করেছেন অতি কষ্টে। সে না হয় হলো, কিন্তু এত রাতে উনি উদয় হলেন কোথা থেকে? বললেন আজই দুপুরে উনি এসে উঠেছেন পাশের বোটে। সম্ভবত সময়ের হেরফেরে দুপুরের শিকারা ভ্রমণ বা রাতের ডিনারের সময় দেখা হয়নি ওনার সাথে। আপাতত ঘুম না আসায় উনিও বসে দেখছিলেন রাতের ডাল লেকের রোমান্টিক রূপ। আড্ডা জমে উঠতে দেরি হলো না। আমার মতোই উনিও বিয়ে থা করেননি আজ অবধি। বই পড়ার অভ্যাস, হ্যাঁ, বজায় রয়েছে পুরোপুরি। ইদানিং হাত বাড়িয়েছেন নতুন নতুন প্রেত উপাসকের লেখার দিকে, যেমন স্টিফেন কিং, রামসে ক্যাম্পবেল ইত্যাদি। চোখের সামনে ম্লান জ্যোৎস্নার আলোতে ডাল লেকের নিকষ কৃষ্ণ প্রশান্ত বিস্তার। দূরে অন্য পাড়ে ইতিউতি জ্বলছে কয়েকটা আলো। কথা বলতে বলতে বারবার দৃষ্টি চলে যাচ্ছিল লেকের দিকে। সেটা লক্ষ্য করে মৃদু হেসে উনি বললেন, এই আপাত শান্ত সমুদ্রেও কিন্তু লুকিয়ে থাকতে পারে কোনো ভয়ঙ্কর বিভীষিকা। ফ্রেডারিক স্টোন হাউসের হন্টেড লেক স্টোরিজ বইটা আপনার পড়া আছে কি? সৎসাহে সম্মতিসূচক বাক্য প্রয়োগ করে বোঝালাম, পড়েছি সম্প্রতি। বেশ কিছুক্ষণ কথা হলো সেই সব অদ্ভুত আর ভয়াবহ গল্প নিয়ে। এইভাবে গল্প করতে করতে কখন যে কেটে গেছে ঘন্টা দুয়েক তা আমরা বুঝতেই পারিনি। ঘড়িতে 4টে বাজছে দেখে শেষমেশ উঠে পড়লাম দুজনেই। ব্রেকফাস্ট টেবিলে দেখা হবে এই বলে আমি চলে এলাম ঘরে। উনি পাটাতন পেরিয়ে ফিরে গেলেন পাশের বোটে। ব্রেকফাস্ট টেবিলে কিন্তু দেখা হলো না। খাওয়া শেষ হবার পরেও ডাইনিং রুমে ঠায় বসে রইলাম প্রায় ঘন্টাখানেক। না, ওনার দেখা নেই। শেষে অধৈর্য হয়ে হাউস বোটের মালিককে জিজ্ঞাসা করলাম, अच्छा भाई साहब, ये पास वाले बोट का साहब का क्या हुआ? वो ब्रेकफास्ट के लिए आने वाले थे, क्या वो अपने कमरे में ही वो ले लिया? साहब, बगल के बोट में तो कोई नहीं था। অবাক হয়ে বলল মালিক। ও 3 দিন পহলে এক গুজরাটি পরিবার ও শেষ এখানে দেশে থেকে গেছে। চুপ করে বসে থাকলাম অনেকক্ষণ। তবে খুব বেশি বিস্মিত বা বিচলিত হইনি, বিশ্বাস করুন।
যেন এটা কিছুটা প্রত্যাশিতই ছিল। আমার ধারণা আগের দুবারেও সবিস্তার অনুসন্ধান করলে হয়তো ওনার খোঁজ মিলত না। তারপর কেটে গেছে আরো প্রায় 5 বছর। আজকে আবার এসব কথা মনে পড়ার একটা কারণ অবশ্য আছে। এই মুহূর্তে আমি রয়েছি উত্তরাখণ্ডের কাঠগোদাম রেল স্টেশনে। আমার সামনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বাগ এক্সপ্রেস। রাত 10টা বাজে, এখনই ছাড়বে। নৈনিতাল ঘোরার পর আমার পরবর্তী গন্তব্য লখনৌ। এই অঞ্চলে ট্রেনের ভেতরের স্বাচ্ছন্দ্য কিরকম হবে নিশ্চিত ছিলাম না, তাই কেটেছিলাম একেবারে ফার্স্ট ক্লাস এসি কুপের টিকিট। এখন বুঝতে পারছি কাজটা ঠিক হয়নি। এই সময় এমনিতেই ট্রেনের যাত্রী খুব কম। ফার্স্ট ক্লাস এসি কম্পার্টমেন্টের গায়ে সেঁটে দেওয়া যাত্রী তালিকার কাগজে দেখছি শুধুমাত্র আমারই নাম, অর্থাৎ একটা কামরায় সারা রাত আমি একা। আমার স্টেশনে পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। কামরার সামনে একজন টিটি উৎকণ্ঠিত মুখে অপেক্ষা করছিলেন। ফার্স্ট ক্লাসের একমাত্র যাত্রী একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছনোয় তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ওখানেই আমার টিকিট চেক করে তিনি বললেন, উঠ যাইয়ে স্যার, ট্রেন আবি ছোড়নে वाला है। এই বলে ব্যস্ত পায়ে চলে গেলেন পেছনের কোনো কামরার দিকে। তখনই ট্রেনে না উঠে আরো কিছুক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করলাম। না, এই কামরায় আর কোনো যাত্রী আসার সম্ভাবনা দেখছি না। আমি মনে মনে একটু হাসলাম। রেলপথ নিয়ে তো ভৌতিক গল্পের অভাব নেই। যেমন চার্লস ডিকেন্সের সেই অমর গল্প দ্য সিগন্যাল ম্যান। রেলপথে আসন্ন দুর্ঘটনার সংকেত দিত এক অশরীরী মূর্তি, কিংবা বাংলা ভাষায় বিখ্যাত কৌতুক গল্প মণিলাল গঙ্গোপাধ্যায়ের কঙ্কালের টঙ্কার। বাংলার নবাগত অপ্রাকৃত লেখক অন্তুর গল্পে তো নিশুতি রাতে প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় আস্ত একটা ভুতুড়ে ট্রেন। কিন্তু সিগন্যাল সবুজ হয়ে গেছে, হুইসেলের আওয়াজ শোনা গেল। হাতের একমাত্র সুটকেসটা কামরায় তুলে দিয়ে আমিও উঠে পড়লাম। নড়ে উঠল ট্রেন। কুপের দরজা খুলে ভেতরে উঁকি দিলাম। রাতের ট্রেন বলেই বোধহয় বড় আলো নেভানো রয়েছে। টিমটিম করে জ্বলছে কয়েকটা স্বল্প আলোর নাইট ল্যাম্প। সেই আলো আধারের দিকে তাকিয়ে মৃদু স্বরে আমি ডাক দিলাম, মিস্টার মহাজন।